ঠিক আছে। আমি তোমার অনেক বড় ভক্ত নয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। গুড আফটারনুন, জাপান থেকে লাইভ শুনছি আপনার। জাপান থেকে আপনি লাইভ শুনছেন মানে বাবা যায়, এটা আমার কপাল। একদম ক্লিয়ার শোনা যাবে, মেবি ওটা যাচ্ছে বা হয়তো আমি জানি না। ঠিক আছে, আমি হরে কৃষ্ণ ম্যাম। আচ্ছা, হেভি খেলছে শুভেন্দু অধিকারী, সিএম স্যার। রাধে রাধে অদিতিয়া, রাধে রাধে, জয় জগন্নাথ। ওকে, লেট স্টার্ট। দিদি আমি ইসরায়েলে থাকি, এই তোলামুলি চোর টিএমসি বাংলা থেকে উচ্ছেদ হয়েছে, এখন আমি বাড়িতে যাব। মানে ভাবা যায় এদের অত্যাচারে কত মানুষ বাইরে পড়ে রয়েছে। সাউন্ড ঠিক আছে, শুরু করো। চলুন আর দেরি না করে আমি স্টার্ট করি কুণাল ঘোষের সাথে মমতার। ঠিক আছে। দিদি যুবা শক্তির কিছু বলছেন না যে? বলবে যুবা শক্তি বাকি আছে, ডিএ বাকি আছে, অনেক কিছু বাকি রয়েছে, অনেক কিছু। সেভেন্থ পে কমিশনকে নিয়েও বলতে হবে। তো অনেক কিছুই বাকি আছে, আশা করছি সবই বলবে। এই তো সবে 1 মাসও হয়নি এখনো, আমরা একটু ধৈর্য রাখি, কারণ পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হচ্ছে। 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত তো যা শুনেছেন, এবার চাল চোর, গম চোর, ত্রিপল চোরদেরকেও ধরা পড়ছে। মানে এখন চোরদের ধরা চলছে। তো দাঁড়ান, আগে সিস্টেমটাকে শুধরে নেওয়া যাক, তারপর ধীরে ধীরে আপনারা আরো অনেক প্রকল্প সবকিছু জানবেন। আর ওই যে আরেকটা আমি কথা ক্লিয়ার করে দিই, অন্নপূর্ণা নিয়ে কিছু বলো। অন্নপূর্ণা নিয়ে আমি একটা ক্লিয়ার কথা জানিয়ে দিই আপনাদেরকে, একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে 12 পাতার ইনফরমেশন নিচ্ছে, তো সেই ইনফরমেশন এত কেন, কিসের ইনফরমেশন নিচ্ছে? তার মানে তো ওদের তো অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ইন্টেনশন নেই, এনারা জেনে বুঝে এতগুলো ইনফরমেশন নিচ্ছে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ইনফরমেশনটা শুধুমাত্র কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য নয়। এটা নিজে অগ্নিমিত্র পল জানিয়েছেন যে ইনফরমেশন আপনাদের কাছে কালেক্ট করা হচ্ছে সেটা আজীবনকাল ইনফরমেশন। এমনকি আমাদের রাজ্যে যে ঘুরিয়ে এনআরসি চলছে তা আপনারা বুঝতেই পারছেন না, কিন্তু আমাদের রাজ্যে ঘুরিয়ে এনআরসি চলছে। আর এই যে তথ্য নেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের, এটা তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা তো আসবেই, লক্ষ্মী ভান্ডার তো চলছেই রানিং, লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে কনভার্ট হলেই, অন্নপূর্ণা ভান্ডার হলেই 3000 টাকা ঢুকবে। কিন্তু যে তথ্য আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে সেটা কিন্তু আরো বাকি প্রকল্পের সাথে অ্যাটাচ করা হবে, অর্থাৎ বারবার আপনাদেরকে তথ্য দিতে হবে না, একবারে পুরো তথ্য নেওয়া হচ্ছে, যাতে কেন্দ্র থেকে যদি নতুন কোনো প্রকল্প হয় বা কিছু হয় তাতে আপনাদেরকে বারবার তথ্য দিতে হবে না, সেটা প্রপার ডিজিটালাইজেশন হয়ে থাকবে। ডিজিটালি আপনাদের প্রত্যেকটা মানুষের তথ্য, পারিবারিক তথ্য সরকারের হাতে থাকবে। এটার জন্যই 12 পাতার মানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আমি নিজে ফর্মটা দেখেছি, খুব বেসিক বিষয় রয়েছে, গাড়ি আছে কি নেই, বাড়ি আছে কি নেই, কত টাকা ইনকাম, ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই, কি প্রকল্পে আপনাদের নাম রয়েছে, আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলিকে, যদি 4টে পরিবার থেকে থাকেন, মা বাবা বাচ্চা, তো ডেফিনেটলি বাবা হবে হেড অফ দ্য ফ্যামিলি, ঠাকুরদা থেকে থাকলে ঠাকুরদা হবে হেড অফ দ্য ফ্যামিলি। তো এইরকম ভাবে খুব বেসিক রয়েছে, পাতি বাংলায় রয়েছে, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে হেল্প করে দেবে। যেমন এসআইআর এর টাইমে ফর্ম ফিল আপ করেছে, সেরকম ভাবে হেল্প করা হবে। যদি কেউ না করে তো আশেপাশের বিজেপি যে কর্মী রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। বিজেপিরই কাউন্সিলর হতে হবে তা নয়, সরকারি কাজ এটা, তো যে কোনো কাউন্সিলরের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। হেল্প তো আপনাদেরকে করতেই হবে, কেউ না করতে চাইলে তখন ঘুরিয়ে থাপ্পড় দেখাবেন যে হেল্প তোমাদেরকে করতে হবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে হেল্প ফর্ম ফিল আপে করবেই, সেটা বিজেপির দিক থেকে লোক যাক, সেটা আইসিডিএস এর যাক, সেটা মানে যে কোনো যা রয়েছে, অঙ্গনওয়াড়ির প্রচুর মহিলারা ওনারা তো ফর্ম দেবেন। তো যারা রয়েছে, বিএলও হতে পারে, কারণ এখন অব্দি ক্লিয়ার আমাদের কাছে নেই যে বিএলও আসবে নাকি একটি জায়গা থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে। এটা পুরোটা একটু আচ্ছা রয়েছে, ক্লিয়ার হয়ে যাবে, 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি বেসিকটা আপনাদেরকে বলে দিলাম, তথ্য নিচ্ছে মানে অন্নপূর্ণা ভান্ডার দেবে না এটা ভাবার কোনো কারণ নেই। আর এদিকে একটি বড় খবর আমি আপনাদেরকে দিয়ে দিই, যে অলরেডি দক্ষিণ 24 পরগনা থেকে, যেহেতু আমি অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করলাম তাই এই ইনফরমেশনটা দিয়ে দিই, যে দক্ষিণ 24 পরগনা থেকে অলরেডি কিন্তু 2 লক্ষ নাম বাদ চলে গেছে লক্ষ্মী ভান্ডারের, কারণ তারা ছিল ভুয়ো, কারণ তারা ছিল মৃত, কারণ তারা ছিল স্থানান্তরিত, কিন্তু তারপরেও কেমন যেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো জানেন তো, এবং তারা সেই টাকাটি উপভোগ করতো। তো দক্ষিণ 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মডেল, তো সেই দক্ষিণ 24 পরগনা থেকে 2 লক্ষ নাম কিন্তু ইতিমধ্যে বাদ গেছে। এবং এই যে ঝাড়াইয়ের বাছাইয়ের কাজও চলছে, এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যোগ্য এবং প্রকৃত যারা যোগ্য মহিলা, যাদের দরকার টাকাটা,
তাদের কাছে যেন, তাদের হাতে যেন টাকাটা পৌঁছায়, সেই কারণেই ঝাড়াই বাছাই চলছে। এবার আরো আপনারা বলবেন যে আরো একটু ক্লিয়ার করে দিই, তো সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে আবার একজন পুরুষ লক্ষ্মী পাওয়া গেছে, তার অ্যাকাউন্টে ঢুকতো টাকা। মুর্শিদাবাদ থেকে আবার একজন পুরুষ লক্ষ্মী পাওয়া গেছে, যার নাম হচ্ছে তারিকুর রহমান। হ্যাঁ, তারিকুর রহমান, যার একটি দুটি নয় 8-8টি অ্যাকাউন্ট ছিল। বলতে পারেন ফ্যামিলি বিজনেস খুলে ফেলেছিল সরকারি প্রকল্পের মাধ্যমে। 3টে অ্যাকাউন্ট নিজের নামে, 3টে অ্যাকাউন্ট তার স্ত্রীর নামে, আর 2টো অ্যাকাউন্ট হচ্ছে তার ছেলে মেয়ের নামে। তো বিষয়টা কি দারুণ ব্যাপার দেখুন, মাসে মাসে দারুণ টাকা ঢুকছে, এবং এই 8-8টি অ্যাকাউন্টের টাকা নিয়ে একটা ফ্যামিলি বিজনেস চলছে সরকারি প্রকল্পের টাকায়, একটা রমরমা বাজার। এবং এটাকে নিয়ে যখন ভিডিও আওয়াজ তোলে, তো সেই ভিডিওর কথাতেও কর্ণপাত করা হয় না, কারণ সরকারটাই ছিল দুর্নীতিবাজ। তো কে নিচ্ছে, যদি নিয়ে থাকে তো সে তো ভোটের টাইমে আমাদের হয়ে লড়বে, 4টে বোম তো মারবে, তো ঠিকই আছে না, প্রকল্পের টাকাই তো নিচ্ছে, মাসে মাসে এনজয় করুক। তো এই যে দুর্নীতি চলতো, লক্ষ্মী ভান্ডারেও যে দুর্নীতি চলতো, এগুলো ছাঁটাই করা হচ্ছে। তো পুরো বেসিক ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবার একটু দারুণ একটা ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি, দেখুন পরিস্থিতি, মানে সময় ঘুরলে কি হয়। এই যে সায়ন্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান। অভিষেক গড়িয়া কামালগাছি মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর চোর গিয়ে স্লোগান দেখতে পাচ্ছ, বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর বলে তারা করেছে, এবং অভিষেকের যে গাড়ি রীতিমতো ছুটছে, যেখানে তার আজকে যাওয়ার কথা কামরাবাদে। সোনারপুরে চোর ঢুকে যাবে, চোরকে তাড়াতে হবে। চোর চোর অভিষেক চোর, অভিষেক চোর। খুব ইন্টারেস্টিং কথা। রীতিমতো ছুটছে, যেখানে তার আজকে যাওয়ার কথা কামরাবাদে। সোনারপুরে চোর ঢুকে যাবে, চোরকে তাড়াতে হবে। মানে এত সিরিয়াস ভাবে কথাটি বলা হলো যে আমি আর কন্ট্রোল না করতে পারি, এটা স্ক্রিন রেকর্ড নিলাম, যে বলছে সোনারপুরে চোর ঢুকেছে, চোরকে তাড়াতে হবে। মানে কতটা সিরিয়াস হয়ে ব্যাপারটা বলা হলো, মানে সোনারপুরে চোর ঢুকেছে, চোরটাকে তাড়াতে হবে, একদম ভেতরকার ইন্টারনাল কথা বেরিয়ে চলে এলো। এবং এটি আর কেউ নয়, অভিষেক ব্যানার্জিকে দেখে চোর চোর স্লোগান বিজেপির লোকজনই ছিল নিশ্চয়ই। তো শিখিয়েছে কে? একটা সময় এরকম ছিল, যখন বিজেপির নেতারা নামতো, বিজেপির নেতারা কোথাও ঘুরতো, যখন তারা বিরোধী ছিল, তো তখন তৃণমূল কংগ্রেসরা ইট মারতো, পাথর মারতো, লাঠি নিয়ে বিক্ষোভ করতো, আর বলতো চোর চোর চোর, খামোখায় কোনো রিজন ছাড়া। হ্যাঁ, কিন্তু ভদ্রতা এটা দেখলাম যে তাদের হাতে ইটও ছিল না, তাদের হাতে লাঠিও ছিল না, কিন্তু অভিষেক ব্যানার্জিকে আজকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, চোর চোর বলা হচ্ছে। দেখুন, চোর কি চোর নয় সেটা তো সময় এলে প্রমাণিত হবে। আপাতত নাম যে প্রচন্ডভাবে খারাপ হয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে আজকেও গিয়েছিল সিআইডি। আপনারা ইতিমধ্যে জানেন যে সিআইডি ভিজিট করছে, এবং বারবার একটা স্বাক্ষরে অসঙ্গতির বিষয় নিয়ে সিআইডি তদন্ত চলছে। এবার আপনাদের মনের মধ্যে অনেকের কোয়েশ্চেন এটা হতে পারে যে ভাই স্বাক্ষর নিয়ে এত কি হলো? আপনাদেরকে আমি কি বলবো, এদের চাল ডাল সিস্টেমের দুর্নীতি ছাড়ুন, এরা একটা সইতেও দুর্নীতি করে, মানে ভাবতে পারছেন? কারণ এদের মানে ব্যাপারটা বুঝুন, সই স্বাক্ষর, যখন আপনি শিক্ষিত হবেন না তো আপনি কি বুঝবেন যে একটা স্বাক্ষরের দাম কত? আপনি শিক্ষিত না হলে আপনি কি বুঝবেন যে একটা ডাক্তারের দাম কত? আপনি শিক্ষিত না হলে আপনি কি বুঝবেন যে একজন আইপিএস অফিসার বা আইএএস অফিসারের দাম কত? তো যখন অশিক্ষিত নেতা হয় তখন আইপিএস কে দেখে বলে এ তুই আমাকে স্যালিউট মার, মানে ভাষাটা এরকম হয়। কিন্তু যখন শিক্ষিত নেতা হয় তখন আইপিএস স্যালিউট মারলে নেতাও প্রণাম করে কিংবা স্যালিউট মারে। তো পার্থক্যটা এখানে। তো এই তৃণমূল কংগ্রেসের সরকার স্বাক্ষর যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, একটা সই, যখন আপনারা কোনো প্রকল্পের কিছু করেন, তো এই যে আধার কার্ড বা ভোটার কার্ড দেন তো, জেরক্স কপি দেন তো, সেই জেরক্সের নিচেও আপনাদেরকে না ইনিশিয়াল মারতে হয়, সই সই করতে হয়। স্বাক্ষর কতটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার অস্তিত্ব আপনার স্বাক্ষর। তো সেখানে পর্যন্ত এরা ঘোটালা করে দিয়েছে, আর করেছে এমন ঘোটালা, যে ঘোটালা এটা শুধু একটা চিঠি রিসিভ করলাম বলা ঘোটালা নয়, ঘোটালাটা হচ্ছে ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে। 83 বছর বয়সী শোভনদেব চট্টোপাধ্যায়, যাকে মমতা ব্যানার্জির পছন্দের, যাকে বিরোধী দলনেতা করতে চেয়েছেন মমতা ব্যানার্জি, এখনো পর্যন্ত ওনাদের স্বাক্ষরের জন্য যিনি বিরোধী দলনেতা হয়ে উঠতে পারেননি, এখনো পর্যন্ত তিনি বিরোধী দলনেতা হতে পারেননি, কারণ একটাই, সেটা হচ্ছে স্বাক্ষরে অসঙ্গতি। বিষয়টা হচ্ছে যে যখন বিরোধী দলনেতা হতে হবে, তখন বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হতে গেলে রেজলিউশনে সই করতে হবে।
যে সমস্ত জেতা বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেসের তাদের মানে সাপোর্ট আছে কি না, তো সেই কারণে সই করতে হয়। সই অভিষেক ব্যানার্জি যদি ডুপ্লিকেট সই করে তো চলবে না, বা একজন এসেছে আরেকজন আসেনি তো তার হয়ে আমি সই করে দিই, বিষয়টা অত সহজ নয়। আপনি নির্বাচন করছেন বিরোধী দলনেতাকে, আপনার দলের দিক থেকে নির্বাচিত হচ্ছে, যে রেজলিউশন কোথায় যাবে, যাবে স্পিকারের কাছে। স্পিকার মহোদয় ওটাতে স্ট্যাম্প দেবেন এবং কনফার্ম করবেন যে একদম ইনি তাহলে আজ থেকে বিধানসভার বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা পোস্ট কেমন? এই পোস্ট হচ্ছে এমন পোস্ট যে একজন ক্যাবিনেট মিনিস্টারের যে পোস্ট রয়েছে তার সমান যোগ্য। কতটা ইম্পর্টেন্ট একটা পোস্ট, যে পোস্টের এত হেলাফেলা বিষয় হয়েছে যে রেজলিউশন দিতে হয়, তো সেই সই যে সমস্ত বিধায়কের রয়েছে স্বাক্ষর, তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়কের স্বাক্ষর মেলেনি। তো আপনারা বলবেন কি করে বুঝলো মেলেনি? তো সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। যেটা বিধায়করা যখন শপথ নেয় তারা সই করে, সেই সইয়ের সাথে ওই রেজলিউশনে থাকা সইয়ের ম্যাচ করেনি, মেল হয়নি, ডিসমিস হয়েছে, ম্যাচ করেনি মানে মিসম্যাচ হয়েছে। মিসম্যাচ হওয়াতে বিধানসভার সচিবের তরফ থেকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা করা হয়, আর এটা অত্যন্ত গম্ভীর একটা মামলা। যদি বাই চান্স প্রমাণিত হয়ে যায় যে স্বাক্ষরটি বিধায়কের নয়, তাহলে সেই বিধায়কের পদ পর্যন্ত খারিজ হয়ে যেতে পারে, মানে সেই বিধায়ক আর বিধায়কই থাকবে না। আর তার পাশাপাশি ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট হয়ে যাবে, ফৌজদারির মামলা স্টার্ট হয়ে যাবে, সেটা আরো মারাত্মক ব্যাপার। তার মানে এবার আমি এটা বোঝাতে চাইলাম যে সইয়ের ডুপ্লিকেট মানে সেটা কত মারাত্মক কাজ করে বসে রয়েছে, আর সেটাও কিসের ক্ষেত্রে? এলওপি নির্বাচনের ক্ষেত্রে এতটা মারাত্মক কাজ তৃণমূল কংগ্রেস করে রয়েছে, যেটা একটা নজিরবিহীন দুর্নীতি, সেটা হচ্ছে স্বাক্ষরে অসঙ্গতির দুর্নীতি। তো এই দুর্নীতি করাতে যখন সিআইডি মামলাটি নেয়, মানে সিআইডি যখন ইনভেস্টিগেশন স্টার্ট করে, তখন শুরু করেন কুণাল ঘোষের বাড়ি যান, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান চন্দ্রনাথ সিনহার বাড়ি যান, বাহারুল ইসলামের, তাপস মাইতির, এবং প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের বিধায়কের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন যেটা আপনার সই, এটা আপনার সই। এটাই হচ্ছে ইনভেস্টিগেশন, যেটার কারণে আজকেও অভিষেক ব্যানার্জির বাড়িতে সিআইডি গেছিলেন তদন্ত করতে যে স্বাক্ষরটা কি আপনার কিনা, কারণ এটা মারাত্মক অপরাধ। তো এই অপরাধের মধ্যে বাকিরা মুখ বুঝে হ্যাঁ বললেও মুখ খুলে ফেলেছে বাহারুল ইসলাম, ক্যানিং পূর্বের বিধায়ক তৃণমূল কংগ্রেসের। তিনি বলছেন যে আমি যাইনি, আমি 6 তারিখে যাইনি, আমি 6 মে উপস্থিত ছিলাম না। মমতা ব্যানার্জি যে বৈঠক ডেকেছিলেন বিধায়কদের, জয়ী বিধায়কদেরকে নিয়ে, যেখানে স্বাক্ষর চাওয়া হয়েছে, সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। তো আমার সইটা কে করেছে? ভূত করেছে? আমি জানি না। মানে উনি আগেই স্বীকার করে নিয়েছেন যে যদি বাই চান্স প্রমাণিত হয় তাহলে এ দল তো এমনি ডুববে, এ তো এমনি দুর্নীতিতে যাবে। তো যেটুকু আমি বিধায়ক হয়ে রয়েছি, তো আমার বিধায়ক পদটাও যাবে, তার পাশাপাশি মামলাও চলবে, আর এইদিকে যে শুভেন্দু অধিকারী তো ছোড়নেওয়ালাও না। তো আমি ভাই এই দলদলে যাবারই নেই, অশান্তিতে যাবারই নেই। তাই প্রথমে স্বীকার করে নিয়েছেন যে ভাই এসই আমার না। তো একটা তো অলরেডি প্রুভড হয়ে গেছে যে স্বাক্ষরে অসঙ্গতি রয়েছে, অলরেডি বাহারুল ইসলাম বলে দিয়েছেন যে এসই আমার না। তো ওই সই কার? বাহারুল ইসলামের হয়ে সইটা কে করেছে সেই তদন্তই চলছে। যদি কোনো কারণে কোনো বিধায়ক, সেটা যে কেউ হতে পারে, অভিষেক ব্যানার্জিকে এই কারণে ধরানো হচ্ছে উনি তো বিধায়ক নন, উনি তো সাংসদ, কিন্তু বলা যায় না এবার সাংসদও হয়তো একটুখানি স্বাক্ষর টাক্ষর করেই দিলেন, কে আর দেখতে যাচ্ছে, এটা চুক্তি ব্যাপার। ভাই স্বাক্ষর মতো এত ইম্পর্টেন্ট ব্যাপার, মনে হচ্ছে স্কুলের অ্যাটেন্ডেন্স দিচ্ছে, যে কেউ সই করে দাও হয়ে গিয়েছে বাচ্চা পাস, ব্যাপারটা তো তা নয়। এটা এলওপি নির্বাচন করার, তো বিষয়টা যথেষ্ট গম্ভীর এবং সিরিয়াস একটা ব্যাপার, যেটাকে নিয়েও এরা এখানেও দুর্নীতি করেছে এবং ফাঁসবো হয়ে রয়েছে। ফাঁসলো বলে যে কেউ এখানে বাদ চলে যেতে পারে। মানে নয়না বন্দ্যোপাধ্যায় যদি ফেঁসে যান তো 5 বারের বিধায়ক পরে হবেন, নাম যদি প্রমাণিত হয়ে যায় যে হ্যাঁ গন্ডগোল হয়েছে, তাহলে এনার বিধায়ক পদটাও চলে যাবে। যতই ওনার ফিল হোক যে আমার অসম্মানিত লাগছে, নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন 5 বারের বিধায়ক আমার ভীষণ অসম্মানিত লাগছে। অসম্মানিত তো আমাদের মানে নাগরিকদেরও লাগছে যে একটা এলওপি নির্বাচন করতে গিয়ে এই পরিস্থিতি। শোভনদেব চট্টোপাধ্যায় পর্যন্ত মাথা চুলকাচ্ছেন যে ভাই করছেটা কি, এখনো পর্যন্ত ঘরও আমার এলাও হলো না, আর আমি এলওপিও হতে পারলাম না। পরে বাই ইলেকশনের কথা আর গেলাম না, বেসিক ব্যাপারটা হচ্ছে এইটাই যে এখন আমার ঘর ডিসাইডই হলো না, এরা এখন নিজেদের মধ্যে মার করতে ব্যস্ত, তার মধ্যে সিআইডি ইনভেস্টিগেশন স্টার্ট। এই নিয়ে
সিআইডি পৌঁছে গেছিল অভিষেক ব্যানার্জি বাড়িতে। এবার সেখানে গিয়ে সিআইডিও বলছেন যে কই ভাই অভিষেক ব্যানার্জি কই, যে কেয়ারটেকার যিনি রয়েছেন তিনি বেরিয়ে বলছেন দাদা তো এখানে নেই। দাদা মিডিয়ার মাধ্যমে খবর দিচ্ছেন যে দাদা এদিকে কুণাল ঘোষের বাড়িতে রয়েছি, পারলে এখানে চলে আয়। মানে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও আমাদের রাজ্যে নাটকই চলছে। যে নাটক আমরা দেখছি কি না, তো একটা স্বাক্ষর, যে স্বাক্ষরও তৃণমূল কংগ্রেস সঠিকভাবে করাতে পারে না এবং সেখানেও দুর্নীতি করেছে। চলে আসে আমি একটু সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কেমন অ্যাকশন নেওয়া হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানাই। আপনারা ত্রিপল চুরি দেখছেন পার্টি অফিস থেকে বেরোচ্ছে, বালতি মগ পর্যন্ত ছাড়ে না। পারলে মানে কি বলবো, যদি বিস্কুটও বিতরণ করে তাহলে এরা হয়তো বিস্কুটটাও খেয়ে নেয়, যে নিজেদের মধ্যে ভাগ করে নি, গরিব মানুষকে দিয়ে আর কি লাভ, বেচারা গরিব তো এমনি প্রবলেম। মানে এনাদের মেন্টালিটি এটাই যে গরিব তো গরিবই থাকার আছে, ওদেরকে দিয়ে কি লাভ, এর থেকে বেটার তো নিজেরা ভাগ করে নি। পরিস্থিতি এমন জায়গায়, না হলে বালতি মগ কে চুরি করে, ত্রিপল কে চুরি করে, মানে এটা তো মারাত্মক খারাপ ব্যাপার। তো তারই মধ্যে এবার পরিষ্কারভাবে মনোজ কুমার আগরওয়াল জানিয়ে দিয়েছেন যে যে সরকারি আধিকারিকরা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। কেমন দুর্নীতি করেছে? বাড়ি থাকতে আরেক বাড়ি করেছে, বাড়ি থাকতে ডবল বাড়ি হয়েছে, সরকারি আবাস যোজনার যে আধিকারিক অ্যালাউ করেছে, সই করেছে, তারপরে যে আধিকারিক একদম সেই যাকে বলা হয় ইন্সপেকশন করতে এসেছে, সৎ চোখে দেখে গেছে যে বড় লোক, এ সরকারি বাড়ি নিচ্ছে, তারপরেও সই করেছে, সেই সমস্ত আধিকারিকের বিরুদ্ধেই এবার তদন্ত হচ্ছে। এটাই হওয়া উচিত। বাড়ি যে নিয়েছে তার বিরুদ্ধে তো হবেই। বাড়ি যে নিয়েছে, যে মিথ্যে কথা বলে নিজের ইনকাম কম দেখিয়ে নিজেকে গরিব সাজিয়ে, মানে আমি তো পুরখোকা গরিব এরকম একটা ব্যাপার দেখিয়ে যে সরকারি প্রকল্পের লাভ নিতে চেয়েছে, সে তো অপরাধী। কিন্তু যে অপরাধ করতে সাহায্য করছে সেও ততটাই অপরাধী, কারণ সে করাপ্টেড। তো সেই সমস্ত আধিকারিকের বিরুদ্ধে এবার অ্যাকশন নেওয়া স্টার্ট অলরেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে 4 জনকে সাসপেন্ড করা হয়ে গেছে। যবে থেকে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন তবে থেকে একজনের নাম আমি খুব শুনছিলাম, আমাকে বারবার মেসেজে বলা হচ্ছে দিদি নবদ্বীপের চেয়ারম্যান কবে অ্যারেস্ট হবে, দিদি নবদ্বীপের পুরপিতা কবে অ্যারেস্ট হবে, দিদি উনি কবে, তো অ্যারেস্ট হয়ে গেছেন দেখুন, দেখতে দেখতে আপনারা বলতেও লাগলেন। আর সেরকমই অ্যাকশন। সুতরাং দুর্নীতিবাদ যে সমস্ত নেতা রয়েছে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলুন, অটোমেটিক অ্যারেস্ট হবে। কারণ মুখ্যমন্ত্রী পদে যিনি বসে রয়েছেন তিনি নিজে সোশ্যাল মিডিয়ার সাথে ভীষণভাবে জড়িত এবং ইউটিউব তো প্রচন্ড দেখেন। সুতরাং আপনারা যে নেতা করাপ্টেড তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলে দিন, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিন, দেখবেন পুলিশ এবং সিআইডি অটোমেটিক তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেম ভাবে 4 জন আধিকারিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া স্টার্ট হয়েছে। নবদ্বীপের পুরপিতা যার এগেইনস্টে এই অ্যালিগেশনস রয়েছে যে 2023-24 অর্থবর্ষে ধান চাল বন্টনে পর্যন্ত এরা দুর্নীতি করেছে। মানে এটা তো একটা ভয়ঙ্কর দুর্নীতি, চেন দুর্নীতি রয়েছে। তো এরা এই দুর্নীতি করেছে যেখানে 2 জন আধিকারিক, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ এর 2 জন আধিকারিক, ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর এই নবদ্বীপের পুরপিতা বিমান কৃষ্ণ সাহা, যাকে যখন অ্যারেস্ট করা হয় তখন মানুষজন দেখে তাকে বলছে চোর চোর, মানে কি লেভেলের চুরি করেছে যে মানুষজন জনরোষ তাকে ঘিরে বলছে চোর চোর। শুধু তাই নয়, যে রাইস মিল থেকে এই দুর্নীতি পাওয়া গেছে সেই রাইস মিলের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। অর্থাৎ সরকারি ধানের সমপরিমাণ চাল যে রাইস মিল থেকে দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি। তো একটা অসঙ্গতি তৈরি হয়। তো অসঙ্গতি তৈরি হওয়ার জন্য সেটা সঠিক কে করবে? সেই আধিকারিক করবে, কিন্তু আধিকারিকও দুর্নীতি দেখে ছেড়ে দিয়েছে। তো সেই কারণে আধিকারিকদেরকে সাসপেন্ড করা হয়েছে, রাইস মিলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ত্রিপল বিতরণ করার জন্য, মানে ত্রিপল বিতরণের যে হিসাব রাখতে হয় সেই হিসাবে পর্যন্ত এনারা গরমিল করেছেন। মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আধিকারিক ছিলেন তিনি সামান্য ত্রিপল নিয়ে পর্যন্ত গন্ডগোল করেছেন, গরমিল করেছেন, মানে অন্য কেউ বিক্রি করেছে তাকে সায় দিয়েছেন। সুতরাং সেই আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে। বীরভূমের বালি সংক্রান্ত অনিয়মে একজন বিএলআরও কেও সাসপেন্ড করা হয়েছে। আর পরিষ্কারভাবে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে ইচ্ছাকৃতভাবে গাফিলতি যদি কোনো সরকারি আধিকারিকে ধরা পড়ে এবং যারা দুর্নীতিতে হেল্প করে থাকে, ডিরেক্টলি হয়তো টাকা দেখাতে পারছে না কিন্তু হেল্প করেছে এটা প্রমাণিত হচ্ছে, তো তাদের বিরুদ্ধে অ্যাকশনও হবে, সাসপেন্ডও হবে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন তো হবেই। আপনারা সেটা খুব ভালো করে জানেন। আর একজন আধিকারিককে সাসপেন্ড করা মানে তাদের জীবনকে নিয়ে যে কত ছিনিমিনি খেলা সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা অলরেডি জানেন যে একজন আধিকারিকের জন্য সাসপেন্ড হওয়াটা কতটা লজ্জাজনক একটা ব্যাপার। ইতিমধ্যে আপনাদেরকে আর একটা বড় খবর আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এমনিতে তো অ্যাকশন চলছে চারিদিকে, আর তার মধ্যে এই যে ভিড় দেখছেন অবৈধ ভোটারদের, অবৈধ বাংলাদেশিদের, তাদের যে এই যে হিরিক একটা চলছে, ভয়ঙ্কর ভাবে হিরিক আপনারা দেখছেন, যারা এখন চাইছে যে আমরা চলে যাই। তো আমি বড় খবর আপনাদেরকে দিয়ে দিই যে অলরেডি 2680 জনকে আইডেন্টিফাই করা হয়ে গেছে, বাংলাদেশ সরকারকে ইনফর্ম করা হয়ে গেছে এবং ওদেরকে খুব শীঘ্রই
ডিপোর্ট করার কাজ শুরু হয়ে গেছে। মানে ভারত সরকার নিজের দিক থেকে ক্লিয়ার আইডেন্টিফাই করা হয়ে গেছে যে এরা বাংলাদেশি, এবং তাদের যে ডিটেলস সেটা বাংলাদেশ সরকারকে জানানো হয়ে গেছে। এবং এবার নাও ভাই, বাংলাদেশ ফেরত নাও, বাংলাদেশ ফেরত না নিলে ওর জন্যই রাত্রি